আপনার একটি কথাও অবশিষ্ট থাকতে আপনি মারা যাবেন না। ওই যে না বলা একটা কথা, না বলা একটা শব্দ, যে শব্দটা তার হৃদয়ের মধ্যে রয়ে গেছে, ওই শব্দের বিস্ফোরণ না হওয়া পর্যন্ত প্রকৃতি থেকে সে বিদায় নেবে না। যতগুলো কন্টেন্ট আমি দেখেছি, আপনার অনেক আগ থেকেই ফলো করি, এই কন্টেন্টগুলোর মধ্যে দেখা যায় কোনো একটা কবিতার লাইন, কোনো একটা সাহিত্যের কোনো একটা গল্প চলে আসে। এই জায়গাটা আসলেই কিভাবে, যে ওই কন্টেন্টটা করার জন্য কি আপনাকে ওই ধরনের কবিতা বা ওই ধরনের সাহিত্য পড়ে যেতে হয়, নাকি আপনি কন্টেন্ট করতে করতে মনে হয়েছে আপনার ভিতর থেকেই চলে আসে? এটা একটা চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে, আমি তো ছুটে বেড়াই গ্রামের পর গ্রাম। হঠাৎ করে একটা ভালো টপিকস আমার সামনে পড়ে, আমার মনে হয় আমি এটা দেখে কিছু তৈরি করতে পারবো বা একটা গল্প দাঁড়াবে। সেইটার জন্য তো আসলে ওই সময় আমি তো বইপত্র নিয়ে যাই না। তাহলে ওইটা কিভাবে আসে? মূলত আমি লয়ে পড়েছি, এ কথা সত্য, কিন্তু ইংরেজি সাহিত্য আর বাংলা সাহিত্যের প্রতি আমার একটা ভীষণ টান ছিল। এবং আমি এই বইয়ের পাশাপাশি আমি খুবই সাহিত্য পাগল একজন মানুষ। মানে আমার বারবারই মনে হতো যে পৃথিবীর এই রূপ রস আস্বাদন করার জন্য সাহিত্য ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। ঝুম বৃষ্টি নামবে, আপনি রবীন্দ্রসঙ্গীত শুনবেন না, ওই বৃষ্টি নামার কোনো মানে হয় না। আপনি হিজল গাছের ফুলের মাঝে একটা ঘুঘু পাখি একেবারে তৃষ্ণার্তভাবে ডাকছে, আপনি সেটাকে বর্ণনা করবেন, অথচ জীবনানন্দ দাশের সেই কবিতার একটি লাইন স্মরণ করবেন না, তাহলে ওই ঘুঘু পাখির ডাকটিও বৃথা আর আপনার শোনাটাও সময় অপচয়। উনি লিখেছেন যে পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। এই যে ধূপ করে আমার মনেটা পড়ে গেল। এইটা আসলে দীর্ঘদিন শিল্প সাহিত্যের সাথে থাকতে থাকতে, কবিতা ছোট গল্প পড়তে পড়তে, এটা আসলে ওই সময়টাতে মনে আসে যে আমি এই রেফারেন্সটা এখানে কাজে লাগাই বা দিয়ে দিই। আর মূলত আপনি যখন কিছু পড়বেন, সেটা যে বয়সেই হোক, দেখবেন এই কালির অক্ষরটা না একটা অন্যরকম পাওয়ারফুল জিনিস। ওইটা কোথাও না কোথাও ব্যবহারের একটা স্কোপ তৈরি করে দেবে প্রকৃতি, করবেই। আপনি হৃদয়টা ফাঁকা না হওয়া পর্যন্ত আপনি দুনিয়া থেকে যাবেন না, মরবেন না। আপনার একটি কথাও অবশিষ্ট থাকতে আপনি মারা যাবেন না। এখন আপনি বলেন যে তাহলে কি যারা মরে যায় তাদের সব কথা শেষ হয়ে যায়? অবশ্যই। দেখবেন অনেক মানুষ ছটফট করে, আপনি নিজেও দেখেছেন যে এই যেন জীবন বের হয়ে গেল, প্রাণ পাখিটা উড়ে গেল, অথচ সে যেন চারিদিকে তাকাচ্ছে, কাকে খুঁজছে। একটা বিশেষ ব্যক্তি তার সামনে আসলো, তাকে কাছে ডাকলো, তার কানের কাছে মুখটা নিয়ে কিছু বললো, তারপর সে আলতো করে মারা গেল। এরকম দেখেননি? এরকম হয় কিন্তু। এর কারণ হচ্ছে একটা, যে ওই যে না বলা একটা কথা, না বলা একটা শব্দ, যে শব্দটা তার হৃদয়ের মধ্যে রয়ে গেছে, ওই শব্দের বিস্ফোরণ না হওয়া পর্যন্ত প্রকৃতি থেকে সে বিদায় নেবে না। ব্যাপারটা হচ্ছে ওই, আপনি যদি একটা কবিতার একটি লাইন পড়েন, সেই লাইনটি ব্যবহারের একটা স্কোপ প্রকৃতি এমনিই তৈরি করে দেবে, হবেই, কোথাও না কোথাও হবেই। তো সেই জায়গা থেকে আমার একটা ট্রাস্ট ছিল যে আমি যদি শিল্প সাহিত্যটাকে চর্চা করি, বা আমি একটা কবিতা লাইন পড়ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প পড়ছি, যখন শৈশবকে বর্ণনা করছি তখন কিন্তু আমি ছুটি গল্পটাকে ওখানে বর্ণনা করে দিচ্ছি, সেই ফটিক আর মাখনলালের কথাটা, তাই না? তো এই যে চলে আসছে একটা ব্যাপার। আমি যখন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব সংঘাত কিংবা একটু মনোমালিন্যের কথা বলছি, আমি কিন্তু রবি ঠাকুরের ওয়াইফের লেখা, ভবতারিণী দেবী ঠাকুরের লেখা আমি মৃণালিনী নই, এই বই থেকে একটা উদ্ধৃতি দিতে পারছি। আমি যখন বাবার ত্যাগের কথা বলছি, তখন কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যাও পাখি উপন্যাসের একটি উদ্ধৃতি দিতে পারছি। আমি যখন সন্তানদের বিপদগামী হওয়ার দৃশ্যর কথা বলছি, তখন কিন্তু আমি পার্থিব উপন্যাসের একটা কথা বলে দিচ্ছি। এই যে আমি যদি এভাবে বলতে থাকি, তাহলে হয়তো বা আজকে দিন শেষে রাত হয়ে যাবে, তবু রেফারেন্স শেষ হবে না ইনশাআল্লাহ। তো এই যে শেখার ব্যাপারটা, বেশিরভাগ মানুষ মনে করে যে শিখা কী হবে, ভুলে তো যাবই। হ্যাঁ, ভুলে সবাই যায়। আপনি শিখবেনই তো এই কারণে, পড়বেনই তো এই কারণে যে আপনি ভুলে যাবেন। কারণ ভুলে না গেলে তো আপনি কম্পিউটার কিন্তু অন্য কিছু, ওই যে হিরো দেশের মতো। হ্যাঁ, আপনি ভুলবেন, এটা সত্য। মানুষ যা শেখে সপ্তাহ শেষে তার 80%ই সে লস করে, হারিয়ে ফেলে, মুছে ফেলে। বাট যখন ওই সেম জিনিস সামনে আসে, তখন তার মনে পড়ে যায়, আমি না এটা পড়েছিলাম, তখন সেটা বলা যায়। তো এইটা একটা ব্যাপার ছিল শিল্প সাহিত্যের, এই যে উদ্ধৃতিটা, এটা এভাবে চলে আসে। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন ছিল এটি।